জামাত ইসলামী এই ৫ আগস্টের পরে কিন্তু আমরা দেখেছি খুব জোরে সোরেই মাঠে নেমেছে, রাজনৈতিক অঙ্গনে তাদের উপস্থিতি বেশ সরব। তবে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কিন্তু তাদের অবস্থান এখনো স্পষ্ট না, এবং সাধারণ মানুষের কাছে আসলে এরপরে তাদের রাজনৈতিক অবস্থান কতটুকু গ্রহণযোগ্য হবে? না, জামাতের তো পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছিল আওয়ামী লীগ। ৮৬ সালে তারা মিলিয়ে ঝুলে নির্বাচন করে এরশাদের পার্লামেন্টে গিয়ে এরশাদের সামরিক শাসনকেও বৈধতা দিল, জামাতকেও রাজনৈতিক দল হিসাবে বৈধতা দিল। কারণ ৮৬ সালে জামাত সর্বপ্রথম বাংলাদেশে তাদের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করে। তারপরে ৯১ সালে জামাতে ইসলামী তারা ১৭টি আসন পেয়েছিল, বিএনপির সঙ্গে তাদের একটা আন্ডারহ্যান্ড অ্যালায়েন্স ছিল। তারপরে তারা চিঠি দিয়ে এই যে অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যে তারা বিএনপিকে সরকার গঠনে সমর্থন দিচ্ছে। বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, আর সংখ্যাগরিষ্ঠ ছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের আগের ৯১-তে। আর ২০০১ সালে তারা ছিল সরকারের পার্টনার। তো তাদের পুনর্বাসন প্রক্রিয়া ২০০১ সালে একটা চূড়ান্ত পর্বে চলে গেছে। তারা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ৩ দেশে জামাতে ইসলামী আছে, একমাত্র বাংলাদেশেই তারা সরকারের অংশ হতে পেরেছিল ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত। সুতরাং গ্রহণযোগ্য হবে কি হবে না, তাদেরকে গ্রহণযোগ্য করানো হয়েছে। তো এটা তো আমরা ভুলবো না, এটা আছে। কিন্তু তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, এটা নিয়ে তো এখনো প্রশ্ন আছে, এবং এটা নিয়ে আসলে সামনের দিনে তাদের রাজনীতি কতটুকু তারা এগিয়ে নিতে পারবে? মুক্তিযুদ্ধ নিয়ে যারা রাজনীতি করেন তারাই তো জামাতের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক করে এই অবস্থায় এনেছেন। এখন ৭১ সালে জামাতের যে ভূমিকা, সেই ভূমিকার কারণে জামাতের মধ্যে যেমন কোনো অনুশোচনা নাই, আবার তাদেরকে অ্যালাউ করা হয়েছে রাজনীতি করার জন্য। তো সুতরাং এক ধরনের রাজনৈতিক বৈধতা তো তারা পেয়ে গেছে। তো এখন মানে জামাতকে নিয়ে যে প্রশ্নটা উঠছে, কিছুটা আলোচনা এখনো প্রাসঙ্গিক, কারণ এটি নিয়ে প্রায় কথা ওঠে, অন্য দলগুলো কথা বলে, এই জন্যই না, এই দলগুলি তো সবসময় এই কথাটা বলে না। মানে জামাত যতক্ষণ আমার সঙ্গে আছে ততক্ষণ ওইটা ইস্যু না, আর জামাত যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় তখন আমি আবার ওই ইস্যুগুলোকে তুলব। তো এখানে মানে এটাকে আমি বলি ভাবের ঘরে চুরি।